বুদ্ধদেব বসুর প্রবন্ধ রবীন্দ্রনাথ ও উত্তরসাধক। পাঠ করছি চুমকি সরকার। বাংলায় স্বভাবকবি কথাটা বোধহয় প্রথম উচ্চারিত হয় গোবিন্দচন্দ্র দাসকে উপলক্ষ করে। কে বলেছিলেন জানি না, কিন্তু কোনো এক বোদ্ধা ব্যক্তিই বলেছিলেন। কেননা গোবিন্দচন্দ্রকে এই আখ্যা নির্ভুল মানিয়েছিল। তাছাড়া এতে কবিদের মধ্যে যে শ্রেণীবিভাগের অনুক্ত উল্লেখ আছে সেটাকেও অর্থহীন বলা যায় না। নীরব কবির অস্তিত্ব উড়িয়ে দিয়ে রবীন্দ্রনাথ ভালো করেছিলেন, তাতে মুখ মিল্টনই কুসংস্কারের উচ্ছেদ হলো। কিন্তু স্বভাবকবি কথাটা যে টিকে গেল তার রীতিমতো একটা কারণ আছে। অবশ্য সাধারণ অর্থে কবি মাত্রেই স্বভাবকবি, যেহেতু কোনো রকম শিল্প রচনাই সহজাত শক্তি ছাড়া সম্ভব হয় না। কিন্তু বিশেষ অর্থে অনেকে তার ব্যতিক্রম বা বিপরীত, যদিও সেই উল্টো লক্ষণের এরকম কোনো সহজ সংজ্ঞার্থ তৈরি হয়নি। এই অর্থে স্বভাবকবি বলতে শুধু এটুকু বোঝায় না যে ইনি স্বভাবতই কবি, সে কথা না বললেও চলে। বোঝায় সেই কবিকে যিনি একান্তই হৃদয় নির্ভর প্রেরণায় বিশ্বাসী, অর্থাৎ যিনি যখন যেমন প্রাণ চায় লিখে যান, কিন্তু কখনোই লেখার বিষয়ে চিন্তা করেন না, যার মনের সংসারে হৃদয়ের সঙ্গে বুদ্ধিবৃত্তির সতীন সম্বন্ধ। এ কথা সত্য যে কবিতায় আবেগের তাপ না থাকলে কিছুই থাকে না, কিন্তু সেই আবেগটিকে পাঠকের মনে পৌঁছিয়ে দিতে হলে তার দাস হলে চলে না, তাকে ছাড়িয়ে গিয়ে শাসন করতে হয়। এই শাসন করার, নিয়ন্ত্রণ করার শক্তি যেখানে নেই, সেখানেই এই বিশেষ অর্থে স্বভাব কবিত্ব আরোপ করতে পারি। এই লক্ষণ কবিদের মধ্যে বর্তায় কখনো বা ব্যক্তিগত কারণে, আর কখনো বা ঐতিহাসিক কারণে। কেউ কেউ স্বভাবতই স্বভাব কবি, আবার কোনো কোনো সময় সাহিত্যের অবস্থার ফলেই স্বভাব কবি তৈরি হয়ে থাকে। গোবিন্দচন্দ্র দাসকে বলা যায় স্বভাবতই স্বভাব কবি, একেবারে খাঁটি অর্থে তাই। কেননা হার্দরসের প্রাচুর্য সত্ত্বেও অসংযমজনিত পতনের তিনি উল্লেখ্য উদাহরণ। উপরন্তু তাঁর রচনায় এই অদ্ভুত ঘোষণা পাই যে রবীন্দ্রনাথের সমসাময়িক হয়েও তিনি রবীন্দ্রনাথের অস্তিত্ব শুদ্ধ অনুভব করেননি। অথচ এ কথাও নিশ্চিত বলা যায় না যে তিনি রাবেন্দ্রিক দীক্ষা পেলেই তাঁর ফাঁড়া যেত, কেননা ওই দীক্ষার ফলে দুর্ঘটনা ঘটেছে। দেখা দিয়েছেন বাংলাদেশের ঐতিহাসিক স্বভাব কবিরা। রবি রাজত্বের প্রথম পর্বে সত্যেন্দ্রনাথ দত্ত থেকে নজরুল ইসলাম পর্যন্ত তাদের সংখ্যা বড় কম নয়। এ কথা বললে কি ভুল হয় যে 20 শতকের আরম্ভকালে যারা বাংলার কবি কিশোর ছিলেন, স্বভাব কবিত্ব তাঁদের পক্ষে ঐতিহাসিক ছিল, বলতে গেলে বিধিলিপি। কেন? অবশ্য রবীন্দ্রনাথেরই জন্য। রবীন্দ্রনাথের মধ্যাহ্ন তখন তার প্রতিভা প্রখর হয়ে উঠেছে দিনে দিনে। আর যদিও সেই আলোকে কালো বলে প্রমাণ করার জন্য দেশের মধ্যে অধ্যবসায়ের অভাব ছিল না, তবু তরুণ কবিরা অদম্য বেগে রবিচুম্বককে সংলগ্ন হয়েছেন। কিন্তু রবীন্দ্রনাথ তেমন কবি নন যাকে বেশ আরামে বসে ভোগ করা যায়। তার প্রভাব উপদ্রবের মতো, তাতে শান্তিভগ্ন ঘটে, খেই হারিয়ে ভেসে যাবার আশঙ্কা তার পদে পদে। তিনি যে একজন খুব বড় কবি তা আমরা অনেক আগেই জেনে গিয়েছি, কিন্তু যে কথা আজও আমরা ভালো করে জানি না কিংবা বুঝি না, সে কথা এই যে বাংলাদেশের পক্ষে বড্ড বেশি বড় তিনি। আমাদের মনের মাপজোকের মধ্যে কুলোয় না তাকে, আমাদের সহ্য শক্তির সীমা তিনি ছাড়িয়ে যান। তবু আজকের দিনে তার সম্মুখীন হবার সাহস পাওয়া যায়, কেননা ইতিমধ্যে বাংলা সাহিত্যে আরও কিছু ঘটে গেছে। কিন্তু 20 শতকের প্রথম দশকে, দ্বিতীয় দশকেও কি অবস্থা ছিল? অপরিসর ক্ষীণ প্রাণ বাংলা সাহিত্য, তার মধ্যে এই বন্যী বীজ আগ্নেয় সত্তা, একে সহ্য করা যায় না? দাশরথী রায়ের নেহাত চাতুরী, রামপ্রসাদের কড়াপাকির ভক্তি, ঈশ্বরচন্দ্র গুপ্তের ফিটফাট সাংবাদিকতা, এমনকি মধুসূদনের তুর্যধ্বনি। আগে যখন এর বেশি আর কিচ্ছু নেই, তখন রবীন্দ্রনাথ ঠাকুরের আবির্ভাবে বিস্মিত,
মুগ্ধ, বিচলিত, বিব্রত, ক্রুদ্ধ এবং অভিভূত হওয়া সহজ ছিল, কিন্তু সহজ ছিল না তাকে সহ্য করা। এমনকি সেই প্রথম সংঘাতের সময় গ্রহণ করাও সম্ভব ছিল না। এর প্রমাণ দুদিক থেকেই পাওয়া যায়। সমালোচনার মহলে নিন্দার অবিরাম উত্তেজনায়, আর কাব্যের ক্ষেত্রে উত্তর পুরুষের প্রতি রোধহীন আত্মবিলোপ। উপরন্তু অন্য প্রমাণও মেলে যদি পাঠক মণ্ডলীর মতিগতি লক্ষ্য করি। রবীন্দ্রনাথের পাঠক সংখ্যা আজ পর্যন্ত অল্প, তার খ্যাতির তুলনায়, তার বিচিত্র বিপুল পরিমাণের তুলনায় অল্প। আর যারা বাংলাদেশের পাঠক সাধারণ, বড় অর্থে পাবলিক, তারা কিছুদিন আগে পর্যন্ত রবীন্দ্রনাথের স্বাদ নিয়েছে, রবীন্দ্রনাথে নয়, তারই দুই তরলিত আরামদায়ক সংস্করণে, গদ্যে শরৎচন্দ্রে আর পদ্যে সত্যেন্দ্রনাথ দত্তকে। বাঙালি কবির পক্ষে 20 শতকের প্রথম 2 দশক বড় সংকটের সময় গেছে। এই অধ্যায়ের কবিরা যতীন্দ্রমোহন, করুণানিধান, কিরণধন এবং আরও অনেকে, সত্যেন্দ্রনাথ দত্ত, যাদের কুলপ্রদীপ, যারা রবীন্দ্রনাথের মধ্য বয়সে উদ্গত হয়ে নজরুল ইসলামের উত্থানের পরে ক্ষয়িত হলেন, তাদের রচনা যে এমন সমতল রকম সদৃশ, এমন আশুক্লান্ত, পাণ্ডুর মৃদুল, কবিতে কবিতে ভেদচিহ্ন যে এত অস্পষ্ট, একমাত্র সত্যেন্দ্র দত্ত ছাড়া কাউকেই যে আলাদা করে চেনা যায় না। আর সত্যেন্দ্র দত্তও যে শেষ পর্যন্ত শুধু ছন্দরাজি হয়ে থাকলেন, এর কারণ আমি বলতে চাই, শুধু ব্যক্তিগত নয়, বহুলাংশে ঐতিহাসিক। এসব লক্ষণ থেকে সঙ্গত মীমাংসা এই কবিদের শক্তির দীনতা নয়, কেননা বিচ্ছিন্নভাবে ভালো কবিতা এরা অনেকেই লিখেছেন। সে মীমাংসা এই যে তারা সকলেই এক অনতিক্রম্য অসহ্য দেশের অধিবাসী কিংবা পরবাসী, অর্থাৎ তাদের পক্ষে অনিবার্য ছিল রবীন্দ্রনাথের অনুকরণ এবং অসম্ভব ছিল রবীন্দ্রনাথের অনুকরণ। রবীন্দ্রনাথের অনতি উত্তর তাঁরা বড্ড বেশি কাছাকাছি ছিলেন। এ কথা তারা ভাবতে পারেননি যে গুরুদেবের কাব্যকলা মারাত্মক রূপে প্রতারক। সেই মোহিনী মায়ার প্রকৃতি না বুঝে শুধু বাঁশি শুনে ঘর ছাড়লে ডুবতে হবে চোরাবালিতে, যাঁদের কৈশোরে যৌবনে প্রকাশিত হয়েছে সোনার তোড়ের পর চিত্রা, চিত্রার পর কথা ও কাহিনী, আর তারপরে কল্পনা, খনিকা, গীতাঞ্জলি, সেই মায়ায় না মজে কোনো উপায় ছিল না তাদের। সুর শুনে যে ঘুম ভাঙবে, সেই ঘুমই তাদের রমণীয় হলো। স্বপ্নের তৃপ্তিতে বিলীন হলো আত্মচেতনা, জন্ম নিল এই মনোরম মতিভ্রম যে ঋণিঠিনি ছন্দ বাজালেই রামেন্দ্রিক স্পন্দন জাগে, আর জলের মতো তরল হলেই স্রোতস্বিনীর গতি পাওয়া যায়। রবীন্দ্রনাথের ব্রত নিলেন তাঁরা, কিন্তু তাকে ধ্যান করলেন না। অনুষ্ঠানের ঐকান্তিকতায় সরব চিন্তার সময় পেলেন না। তাদের কাছে এ কথাটি ধরা পড়ল না যে রবীন্দ্রনাথের যে গুণে তাঁরা মুগ্ধ, সেই সরলতা প্রকৃতপক্ষেই জলধর্মী, অর্থাৎ তিনি সরল শুধু ওপর স্তরে, শুধু আপাতিক রূপে, কিন্তু গভীর দেশে অনিশ্চিত কুটিল, স্রোতে প্রতিস্রোতে আবর্তে নিত্যমথিত, আরও গভীরে ঝড়ের জন্মস্থল, আর হয়তো এমনকি খরদন্ত মকর নক্রের দুঃস্বপ্ন নীর। যে আশ্রমে তারা স্থিত হলেন, সেই মহাকবির জঙ্গমতা তারা লক্ষ্য করলেন না, যাত্রার মন্ত্র নিলেন না তার কাছে, তাকে ঘিরেই ঘুরতে লাগলেন, তারই মধ্যে নোঙর ফেলে নিশ্চিন্ত হলেন। অর্থাৎ রবীন্দ্রনাথের অনুকরণ করতে গিয়ে তারা ঠিক তাই করলেন যা রবীন্দ্রনাথ কোনো কালেই করেননি। এই ভুলের জন্য, ভুল বোঝার জন্য তাদের লেখায় দেখা দিল সেই ফেনিলতা, সেই অসহায় অসংবৃত উচ্ছ্বাস, যা স্বভাব কবির কুললক্ষণ, শৈথিল্যকে স্বতঃস্ফূর্তি বলে আর তন্দ্রালুতাকে তন্ময়তা বলে ভুল করলেন তারা। আর ইতিহাসে শ্রদ্ধেয় হলেন এই কারণে যে রবিতাপে আত্মাহুতি দিয়ে তারা পরবর্তীদের সতর্ক করে গেছেন। আবার বলি, এরকম না হয়ে উপায় ছিল না সে সময়, অন্তত কবিতার ক্ষেত্রে ছিল না।
এ কথাটা বাড়াবাড়ির মতো শোনাতে পারে, কিন্তু রবি প্রতিভার বিস্তার আর তার প্রকৃতির বিষয়ে চিন্তা করলে এ বিষয়ে প্রত্যয় জন্মে। আমাদের পরম ভাগ্যে রবীন্দ্রনাথকে আমরা পেয়েছি, কিন্তু এই মহাকবিকে পাবার জন্য কিছু মূল্যও দিতে হয়েছে, আমাদের দিতে হচ্ছে। সে মূল্য এই যে বাংলা ভাষায় কবিতা লেখার কাজটি তিনি অনেক বেশি কঠিন করে দিয়েছেন। একজনের বেশি রবীন্দ্রনাথ সম্ভব নয়। তারপরে কবিতা লিখতে হলে এমন কাজ বেছে নিতে হবে যে কাজ তিনি করেননি। তুলনায় তা ক্ষুদ্র হলে ক্ষুদ্র হবারই সম্ভাবনা, তাই নিয়েই তৃপ্ত থাকা চাই। আর এইখানেই উল্টো বুঝেছিলেন সত্যেন্দ্রনাথ ও তার সম্প্রদায়। তাদের কাছে রবীন্দ্রনাথের পরে কবিতা লেখা কঠিন হওয়া দূরে থাক, সীমাহীন রূপে সহজ হয়ে গেল। ছন্দ, মিল, ভাষা, উপমা, বিচিত্র রকমের স্তবক বিন্যাসের নমুনা সব তৈরি আছে। আর কিছু ভাবতে হবে না, অন্য কোনো দিকে তাকাতে হবে না। এই রকম একটা পৃষ্ঠপোষিত মোলায়েম মনোভাব নিয়ে তাদের কবিতা লেখার আরম্ভ এবং শেষ। রবীন্দ্রনাথ যা করেননি তাদের কাছে করবারই যোগ্য ছিল না সেটা, কিংবা তেমন কিছুর অস্তিত্বই ছিল না। রবীন্দ্রনাথ যা করেছেন, করে যাচ্ছেন, তারাও ঠিক তাই করবেন, এত বড়ই উচ্চাশা ছিল তাদের। আর এই অসম্ভবের অনুসরণে তারা যে এক পা এগিয়ে 3 পা পিছনে হটে যাননি, তারও একটি বিশেষ কারণ রবীন্দ্রনাথই নিহিত আছে। রবীন্দ্রনাথে কোনো বাধা নেই, আর এইখানেই তিনি সবচেয়ে প্রতারক। তিনি সব সময় 2 হাত বাড়িয়ে কাছে টানেন, কখনো বলেন না সাবধান, তফাৎ যাও। পরবর্তীদের দুর্ভাগ্যবশত তার মধ্যে এমন কোনো লক্ষণ নেই যাতে ভক্তির সঙ্গে সুবুদ্ধি জাগানো ভয়ের ভাবও জাগতে পারে। দান্তের মতো, গেট্টের মতো স্বর্গ মর্ত নরকব্যাপী বিরাট কোনো পরিকল্পনা নেই তার মধ্যে। নেই শেক্সপিয়ারের মতো অমর চরিত্রের চিত্রশালা, এমনকি মিল্টনের মতো বাক্যবন্ধের বুদ্ধ রচনাও নেই। তাকে পাঠ করার অভিজ্ঞতাটি একেবারেই নিষ্কণ্টক। আমাদের সঙ্গে তার মিলনে যেন মৃণাল সূত্রেরও ব্যবধান নেই। কোনোখানেই তিনি দুর্গম নন, অন্তত বাইরে থেকে দেখলে তাই মনে হয়। একবারও তিনি অভিধান পাড়তে ছোটান না, আমাদের চিন্তার চাপে ক্লান্ত করেন না, অর্থ খুঁজতে খাটিয়ে নেন না কখনো। আর তার বিষয়বস্তু তাও বিরল নয়, দুষ্প্রাপ্য নয়, কোনো বিস্ময়কর বহুলতাও নেই তাতে। এই বাংলাদেশের প্রকৃতির মধ্যে চোখ মেলে 2 চোখ ভরে যা তিনি দেখেছেন তাই তিনি লিখেছেন। আবহমান ইতিহাস লুট করেননি, পারাপার করেননি বৈতরণী অলোকনন্দা। এই জন্য তার অনুকরণ যেমন দুঃসাধ্য, তার প্রলোভনও তেমনি দুর্দম। মনে হচ্ছে আমিও অমন লিখতে পারি ঝুড়ি ঝুড়ি। এই সর্বনাশী ধারণাটিকে সব দিক থেকেই প্রশ্রয় দেয় তাঁর রচনা, যাতে আপাত দৃষ্টিতে পাণ্ডিত্যের কোনো প্রয়োজন নেই, যেন কোনো প্রস্তুতিরও নয়। এতই সহজে তা বয়ে চলে, হয়ে যায়, মনে হয় যেন ওরকম লেখা ইচ্ছে করলেই লেখা যেতে পারে, একটুখানি ভাব আসার শুধু অপেক্ষা। অন্ততপক্ষে আলোচ্য কবিরা এই মোহেই মজেছিলেন। রবীন্দ্রনাথের মতো হতে গিয়ে রবীন্দ্রনাথই হারিয়ে গেলেন তারা। কি বড় জোর তাঁর ছেলে মানুষী সংস্করণ লিখলেন। রবীন্দ্রনাথের কবিতা নিজেই নিজেকে ব্যক্ত করে, অন্য কোনো সাহায্যের প্রয়োজন হয় না। এই নির্ভরতা, এই স্বচ্ছতার জন্য পরবর্তীর পক্ষে বিপজ্জনক উদাহরণ তিনি। যেহেতু তার লেখায় পাঠকের কোনো পরিশ্রম নেই, তাই এমন ভুলও হতে পারে যে চোখ ফেললেই সবটুকু তার দেখে নেওয়া যায়। যেহেতু তার বিষয়ের মধ্যে দৃশ্যমান ব্যাপ্তি নেই, তাই এমনও ভুল হতে পারে যে ক্ষুদ্রতর কবিদের পক্ষে তার পথই প্রশস্ত। আমরা যাকে বলি ছেলে মানুষই কাব্যের বিষয় হিসেবে সেটা অতি উত্তম, রচনার রীতি হিসাবেই সেটা উপেক্ষার যোগ্য। রবীন্দ্রনাথের এই বাক্যটিতে তার নিজের এবং অন্য কবিদের বিষয়ে অনেক কথাই বলা আছে। কথাটা তিনি বলেছিলেন রচনাবলীর প্রথম খণ্ডের ভূমিকায় তার মানসী পূর্ব কবিতাবলীকে লক্ষ্য করে। যেসব কবিতার দুঃস্বতা তিনি দেখেছিলেন
উপাদানের অভাবে নয়, রূপায়ণের অসম্পূর্ণতায়। উপাদান বা বিষয়বস্তুর দিক থেকে দেখলে তাঁর পরিণত কালের অনেক কবিতাই সন্ধ্যা সঙ্গীত, প্রভাত সঙ্গীতের স্বধর্মী। এমনকি সমগ্রভাবে তাঁর কাব্যই তাই। তার কাব্যের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত ছড়িয়ে আছে এই ছেলে মানুষই, যাকে তিনি বিষয় হিসেবে অতি উত্তম আখ্যা দিয়েছেন। এই ছেলে মানুষের মানে হলো তার কবিতা বাইরে থেকে সংগ্রহ করা নানা রকম পদার্থের সন্নিপাত নয়, ভিতর থেকে আপনি হয়ে ওঠা, যেন ঠিক মনের কথাটির অবারিত উচ্চারণ। চারদিকের প্রত্যক্ষ এই পৃথিবী দিনে দিনে যেমন করে দেখা দিয়েছে তার চোখের সামনে, নাড়া দিয়েছে তার মনের মধ্যে, তাই তিনি অফুরন্তবার বলেছেন, প্রতিদিনের সুখ দুঃখের সারা মুহূর্তের বৃন্তের উপর ফুটে ওঠা পলাতক এক একটি রঙিন বেদনা তাই ধরে রেখেছেন তার কবিতায়, আর কবিতার চেয়েও বেশি তার গানে। এই জন্য তার কবিতা এমন দেহহীন, বিশ্লেষণ বিমুখ, তার সারাংশ বিচ্ছিন্ন করা যায় না, তাকে দেখানো যায় না ভাঁজে ভাঁজে খুলে। যেটা কবিতা আর যেটা পাঠকের মনে তার অভিজ্ঞতা ও দুয়ে কোনো তফাতই তাতে নেই যেন, তা আমাদের মনের উপর যা করবার করে যায়। কিন্তু কেমন করে তা করে আমরা ভেবে পাই না, সমালোচনার কলকবজা দিয়েও ধরতে পারি না সেই রহস্যটুকু। শেষ পর্যন্ত হার মেনে বলতে হয় তা যে হতে পেরেছে তাই যথেষ্ট, তা ভালো হয়েছে তার অস্তিত্বেরই জন্য, আর কোনোই কারণ নেই তার। এই রকম কবিতা জীবনের পক্ষে সম্পদ, কিন্তু তার আদর্শ অনবরত চোখের সামনে থাকলে অন্য কবিরা বিপদে পড়েন। বিপদটা কোথায় তা বুঝিয়ে বলি। সব মানুষেরই অনুভূতি আছে, ব্যক্তিগত সুখ দুঃখ আছে। যখন দেখা যায় যে তারই প্রকাশ আশ্চর্যভাবে কবিতা হয়ে উঠছে, আর সেই প্রকাশটাও নিতান্তই সোজাসুজি, তার পেছনে কোনো আয়োজন আছে বলে মনেই হয় না, তখন যে কোনো রকম অনুভূতির কাছেই আত্মসমর্পণের লোভ জাগে অন্য কবিদের, কিংবা খাঁটি বস্তুটির অভাবে নিজেরাই তারা নিজের মনকে উস্কে তোলেন। আর তার ফল কী রকম দাঁড়ায় তারই শিক্ষাপ্রদ উদাহরণ পাই সত্যেন্দ্রনাথ দত্তে। অনেকের মধ্যে তাকে বেছে নিলুম সুস্পষ্ট কারণে। সমসাময়িক কাছাকাছি বয়সের কবিদের মধ্যে রচনা শক্তিতে শ্রেষ্ঠ তিনি। সর্বতোভাবে যুগপ্রতিভু এবং রবীন্দ্রনাথের পাশে রেখে দেখলেও তাকে চেনা যায়। হ্যাঁ, চেনা যায়। আলাদা একটা চেহারা ধরা পড়ে, কিন্তু সেই চেহারাটা কী রকম তা ভাবলেই আমরা বুঝতে পারবো। কেন? রবীন্দ্রনাথ পড়া থাকলে আজকের দিনে সত্যেন্দ্রনাথের আর প্রয়োজন হয় না। তফাৎটা জাতের নয় তা বলাই বাহুল্য। একই আন্দোলনের অন্তর্গত জ্যেষ্ঠ এবং অনুজ কবির ব্যক্তি বৈশিষ্ট্যগত পার্থক্যও নয় এটা। আবার বড় কবি ছোট কবির তফাৎ বলতে ঠিক যা বোঝায় তাও একে বলা যায় না। ইনি ছোট কবি না বড় কবি, কিংবা কত বড় কবি, সমালোচনার কোনো এক প্রসঙ্গে এইসব প্রশ্ন অবান্তর। ইনি খাঁটি কবি কিনা সেইটিই হলো আসল কথা। সত্যেন্দ্রনাথে এই খাঁটিত্বটাই পাওয়া যায় না। রবীন্দ্রনাথের বিরাট মহাজনী কারবারের পর খুচরো দোকানদার হওয়াতে লজ্জার কিছু নেই, সেটাকে প্রায় অনিবার্য বলা যায়। কিন্তু সত্যেন্দ্রনাথের মালপত্র আপাত দৃষ্টিতে এক বলে বাংলা কাব্যে তার আসন এমন সংশয়াচ্ছন্ন, তিনি ব্যবহার করেছেন রবীন্দ্রনাথেরই সাজ সরঞ্জাম, সেই ঋতুরঙ্গ, পল্লীচিত্র, দেশপ্রেম, কিন্তু ফুল, পাখি, চাঁদ, মেঘ, শিশির, এই রকম প্রত্যেকটি শব্দের বা বস্তুর পেছনে রবীন্দ্রনাথে যে আবেগের চাপ পাই, যে বিশ্বাসের উত্তাপ, যার জন্য যুথিবনের দীর্ঘশ্বাসের শততম পুনরুক্তিও আমাদের মনে নতুন করে জাগিয়ে তোলে স্বর্গের জন্য বিরহ বেদনা। সেই প্রাণবন্ত প্রবলতার স্পর্শমাত্র সত্যেন্দ্রনাথে পাই না। তার কবিতা পড়ে অনেক সময় আমাদের সন্দেহ হয় যে তার অনুভূতিটাই কৃত্রিম, কবিতা লেখারই জন্য ফেনিয়ে তোলা। যে স্বপ্ন রবীন্দ্রনাথে দিব্যদৃষ্টি, কিংবা স্বপ্ন মানেই স্বপ্নভঙ্গ, সত্যেন্দ্রনাথে তা পর্যবসিত হলো দিবাস্বপ্নে। যে ফুল ছিল বিশ্বসত্তার প্রতীক, তা হয়ে উঠল শৌখিন খেলনা। ভাবুকতা হলো ভাবালুতা, সাধনা হলো ব্যসন, আর মানস সুন্দরের পরিণাম হলো
লাল পরী নীল পরীর আমোদ প্রমোদে। সেই সঙ্গে রীতির দিক থেকেও ভাঙন ধরল। রবীন্দ্রনাথের ছন্দের যে মধুরতা, যে মদিরতা, তার অন্তর্লীন শিক্ষা, সংযম, রুচি সমস্ত উড়িয়ে দিয়ে যে ধরনের লেখার প্রবর্তন হলো, তাতে থাকলো শুধু মিহি সুর, ঠুনকো আওয়াজ আর এমন একরকম চঞ্চল কিংবা চটপটে তাল, যা কবিতার অপেশাদার পাঠকের কানেও তক্ষুনি গিয়ে পৌঁছয়। এই জন্যই সত্যেন্দ্রনাথ তার সময় এত জনপ্রিয় হয়েছিলেন। রবীন্দ্রনাথের কাব্যকে তিনি ঠিক সেই পরিমাণে ভেজাল করে নিয়েছিলেন যাতে তা সর্বসাধারণের উপভোগ্য হতে পারে। তখনকার সাধারণ পাঠক রবীন্দ্রনাথে যা পেয়েছিল বা রবীন্দ্রনাথকে যেমন করে চেয়েছিল, তারই প্রতিমূর্তি সত্যেন্দ্রনাথ। শুধু কর্ণসংযোগ ছাড়া আর কিছুই তিনি দাবি করলেন না পাঠকের কাছে। তাই তার হাতে কবিতা হয়ে উঠল লেখা খেলা বা ছন্দ ঘটিত ব্যায়াম। খেলা জিনিসটা সাহিত্য রচনায় অনুমোদনযোগ্য যতক্ষণ তার পিছনে কোনো উদ্দেশ্য থাকে। সেটি না থাকলে তা নেহাতি ছেলে খেলা হয়ে পড়ে। এই উদ্দেশ্য মানে সুস্পষ্ট কোনো বিষয় নাও হতে পারে। অনেক সময় শুধু একটি অনুভূতি থেকেই লক্ষ্য পায় রচনা, পায় সার্থকতার পক্ষে প্রয়োজনীয় সংহতি। উদাহরণত তুলনা করা যাক সত্যেন্দ্রনাথের তুলতুল টুকটুক টুকটুক তুলতুল, কোন ফুল তার তুল কোন ফুল, টুকটুক রঙ্গন কিংসুক ফুল্ল, নয় নয় নিশ্চয় নয় তার তুল্য। আর রবীন্দ্রনাথের ওগবধূ সুন্দরী, তুমি মধু মঞ্জুরি, পুলকিত চম্পার লহ অভিনন্দন, পর্ণের পাত্রে ফাল্গুন রাত্রে মুকুলিত মল্লিকা মাল্যের বন্ধন, এ দুটি একই ছন্দে লেখা, প্রায় একই রকম খেলার ছলে রচিত, আর কোনোটিতেই স্পর্শসহ কোনো বক্তব্য নেই। কিন্তু কেন যে দ্বিতীয়টি ছন্দের আদর্শ হিসেবে অতুলনীয় রূপে বেশি ভালো হয়েছে, তার কারণ শুধু অনুপ্রাস আর যুক্তবর্ণের বিতরণ দিয়েই বোঝানো যাবে না। তার কাব্যগুণের কথাটাই এখানে আসল। প্রথম উদাহরণটি অনুভব করে লেখা হয়নি, নেহাতি যান্ত্রিকভাবে বানানো হয়েছে, তাই ওর ছন্দটাও এমন কাঁচা, এমন বালুকচিত। ওগবধূ সুন্দরীতে প্রাণের যে স্পর্শটুকু আছে, যার জন্য ওটি কবিতা হতে পেরেছে, তার ছন্দ নৈপুণ্যের মূল কারণটা সেখানেই খুঁজতে হবে। কথাটা এই যে, ভালো কবি না হলে ভালো ছন্দ লেখা যায় না। যিনি যত বড় কবি, কলা কৌশলেও তত বড়ই অধিকার তাঁর। আর যিনি শুধু ছন্দ লেখেন আর সেই জন্য ছন্দরাজ আখ্যা পেয়ে থাকেন, তার কাছে শেষ পর্যন্ত ছন্দ বিষয়েও শেখবার কিচ্ছু থাকে না। আর এই উদ্দেশ্যহীন কসরত, শুধু ছন্দের জন্যই লেখা, এই প্রকরণগত ছেলে মানুষই কোনো এক সময় ব্যাপক হয়ে দেখা দিয়েছিল বাংলা কাব্যে সত্যেন্দ্রনাথের খ্যাতির চরমে, যখন এমনকি তার প্রভাব রবীন্দ্রনাথকেও ছাপিয়ে উঠেছিল। সেই সময় যেসব ভুরি পরিমাণ নির্দোষ, সুশ্রাব্য এবং অন্তঃসারশূন্য রচনা কবিতা নাম ধরে বাংলা ভাষার মাসিক পত্রে বোঝাই হয়ে উঠেছিল, কালের করুণাময় সম্মার্জনী ইতিমধ্যেই তাদের নিশ্চিহ্ন করে দিয়েছে। রবীন্দ্রনাথের কবিতা প্রথমে সত্যেন্দ্রনাথের, তারপর তাঁর শিষ্যদের হাতে 7 দফা পরিশ্রুত হতে হতে শেষ পর্যন্ত যখন ঝুমঝুমি কিংবা লোজনচোষের মতো পদ্য রচনায় পতিত হলো, তখনই বোঝা গেল যে ওদিকে আর পথ নেই, এবার ফিরতে হবে। সত্যেন্দ্রনাথ ও তাঁর সম্প্রদায় নিন্দা করা আমার উদ্দেশ্য নয়। আমি শুধু ঐতিহাসিক অবস্থাটি দেখাতে চাচ্ছি। তাঁদের সপক্ষে যা কিছু বলবার আছে তা আমি জানি। প্রবন্ধের প্রথম অংশে পরোক্ষভাবে তা বলাও হয়েছে। সময়টা প্রতিকূল ছিল তাঁদের, বড্ড বেশি অনুকূল বলেই প্রতিকূল ছিল। রবিরশ্মিকে প্রতিফলিত করা এছাড়া আর কবিকর্মের ধারণাই তখন ছিল না। গদ্যের ক্ষেত্রে রবীন্দ্রনাথের অনতি পরেই 2 জন রবি ভক্ত অথচ মৌলিক লেখকের সাক্ষাৎ পাই আমরা, প্রমথ চৌধুরী আর অবনীন্দ্রনাথ।
কিন্তু কবিতায় রবীন্দ্রনাথের উত্থান এমনই সর্বগ্রাসী হয়েছিল যে তার বিস্ময়জনিত মুগ্ধতা কাটিয়ে উঠতেই 2-3 দশক কেটে গেল বাংলাদেশের। এই মাঝখানকার সময়টাই সত্যেন্দ্র গোষ্ঠীর সময়। রবীন্দ্রনাথের প্রথম এবং প্রচণ্ড ধাক্কাটা তাঁরা সামলে নিলেন, অর্থাৎ পরবর্তীদের সামলে নিতে সাহায্য করলেন। তাঁদের কাছে গভীরভাবে ঋণী আমরা। এই শেষের কথাটা শুধু বিচার করে বলছি না, এ বিষয়ে কথা বলার অভিজ্ঞতা প্রসূত অধিকার আছে আমার। কৈশোরকালে আমিও জেনেছি রবীন্দ্রনাথের সম্মোহন, যা থেকে বেরোবার ইচ্ছেটাকেও অন্যায় মনে হতো, যেন রাজদ্রোহের সামিল। আর সত্যেন্দ্রনাথের তন্দ্রাভরা নেশা, তার বেলোয়ারি আওয়াজের আকর্ষণ, তাও আমি জেনেছি। আর এই নিয়েই বছরের পর বছর কেটে গেল বাংলা কবিতার। আর অন্য কিছু চাইল না কেউ, অন্য কিছু সম্ভব বলেও ভাবতে পারল না, যতদিন না বিদ্রোহী কবিতার নিশেন উড়িয়ে হৈ হৈ করে নজরুল ইসলাম এসে পৌঁছলেন, সেই প্রথম রবীন্দ্রনাথের মায়াজাল ভাঙল। অবশ্য একটি বিরুদ্ধ ভাবও দেশের মধ্যে একই সময় সক্রিয় ছিল, কিন্তু তার সমস্তটাই সমালোচনার ক্ষেত্রে। আর সেই সমালোচনাও বুদ্ধিমান নয়, শুধু ছিদ্রান্বেষী। যেটা সাহিত্যের পক্ষে প্রয়োজনীয় ছিল সেটা রবীন্দ্রনাথের বিরুদ্ধে যাওয়া নয়, রবীন্দ্রনাথের প্রকৃত রূপ চিনিয়ে দেয়া। এইখানে সুরেশচন্দ্র সমাজপতি বা বিপিনচন্দ্র পাল কোনো সাহায্য করেননি বলেই বাংলা কবিতার ভাঙা গড়ায় তাঁরা একটুও আঁচড় কাটতে পারলেন না। নজরুল ইসলামকেও ঐতিহাসিক অর্থে স্বভাবকবি বলেছি, সে কথা নির্ভুল। পূর্বোক্ত প্রকরণগত ছেলে মানুষই তার লেখার আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে। রবীন্দ্রনাথের আক্ষরিক প্রতিধ্বনি তার বলাকা ছন্দের প্রেমের কবিতায় যেমনভাবে পাওয়া যায়, তেমন কখনো সত্যেন্দ্রনাথে দেখি না। আর সত্যেন্দ্রনাথেরও নিদর্শন তার রচনার মধ্যে প্রচুর। নজরুলের কবিতাও অসংযত, অসংবৃত, প্রগল্ভ। তাতে পরিণতির দিকে প্রবণতা নেই। আগাগোড়াই তিনি প্রতিভাবান বালকের মতো লিখে গেছেন, তার নিজের মধ্যে কোনো বদল ঘটেনি কখনো। তার 20 বছর আর 40 বছরের লেখায় কোনো রকম প্রভেদ বোঝা যায় না। নজরুলের দোষগুলি সুস্পষ্ট, কিন্তু তার ব্যক্তি স্বাতন্ত্র্য সমস্ত দোষ ছাপিয়ে ওঠে। সব সত্ত্বেও এ কথা সত্য যে রবীন্দ্রনাথের পরে বাংলা ভাষায় তিনিই প্রথম মৌলিক কবি। সত্যেন্দ্রনাথ শিল্পিতার দিক থেকে অন্তত তার সমকক্ষ সত্যেন্দ্রনাথে বৈচিত্র্যও কিছু বেশি, কিন্তু এই দুজন কবিতে পার্থক্য এই যে সত্যেন্দ্রনাথকে মনে হয় রবীন্দ্রনাথেরই সংলগ্ন কিংবা অন্তর্গত, আর নজরুল ইসলামকে মনে হয় রবীন্দ্রনাথের পরে অন্য একজন কবি, ক্ষুদ্রতর নিশ্চয়ই কিন্তু নতুন। এই যে নজরুল রবিতাপের চরম সময়ে রাবীন্দ্রিক বন্ধন ছিঁড়ে বেরোলেন, বলতে গেলে অসাধ্য সাধন করলেন, এটাও খুব সহজেই ঘটেছিল। এর পিছনে সাধনার কোনো ইতিহাস নেই, কতকগুলো আকস্মিক কারণেই সম্ভব হয়েছিল এটা। কবিতার যে আদর্শ নিয়ে সত্যেন্দ্রনাথ লিখেছিলেন, নজরুলও তাই, কিন্তু নজরুল বৈশিষ্ট্য পেয়েছিলেন তার জীবনের পটভূমিকার ভিন্নতায়। মুসলমান তিনি, সেই সঙ্গে হিন্দু মানুষও আপন করে নিয়েছিলেন, চেষ্টার দ্বারা নয়, স্বভাবতই। তার বাল্য কৈশোর কেটেছে শহরে নয়, মফস্বলে। স্কুল কলেজে ভদ্রলোক হবার চেষ্টায় নয়, যাত্রাগান লেটো গানের আসরে। বাড়ি থেকে পালিয়ে রুটির দোকানে, তারপর সৈনিক হয়ে। এই যেগুলো সামাজিক দিক থেকে তার অসুবিধে ছিল, এগুলোই সুবিধে হয়ে উঠল যখন তিনি কবিতা লেখায় হাত দিলেন। যেহেতু তার পরিবেশ ছিল ভিন্ন এবং একটু বন্য ধরনের, আর যেহেতু সেই পরিবেশ তাকে পীড়িত না করে উল্টে আরও সবল করেছিল তার সহজাত বৃত্তিগুলোকে, সেই জন্য কোনো রকম সাহিত্যিক প্রস্তুতি না নিয়েও শুধু আপন স্বভাবের জোরেই রবীন্দ্রনাথের মুঠো থেকে পালাতে পারলেন তিনি। বাংলা কবিতায় নতুন রক্ত আনতে পারলেন। তার কবিতায় যে পরিমাণ উত্তেজনা ছিল, সে পরিমাণ পুষ্টি যদিও ছিল না, তবু অন্তত নতুনের আকাঙ্ক্ষা তিনি জাগিয়েছিলেন।
তার প্রত্যক্ষ প্রভাব যদিও বেশি স্থায়ী হলো না কিংবা তেমন কাজেও লাগলো না, তবু অন্তত এটুকু তিনি দেখিয়ে দিলেন যে রবীন্দ্রনাথের পথ ছাড়া অন্য পথ বাংলা কবিতায় সম্ভব। যে আকাঙ্ক্ষা তিনি জাগালেন তার তৃপ্তির জন্য চাঞ্চল্য জেগে উঠল নানা দিকে। এলেন স্বপন পশারির সত্যেন্দ্র দত্তীয় মৌতাত কাটিয়ে, পেশিগত শক্তি নিয়ে মোহিতলাল, এলো যতীন্দ্রনাথ সেনগুপ্তের অগভীর কিন্তু তখনকার মতো ব্যবহারযোগ্য বিধর্মিতা, আর এইসব পরীক্ষার পরেই দেখা দিল কল্লোল গোষ্ঠীর নতুনতর প্রচেষ্টা। বাংলা সাহিত্যের মোড় ফেরার ঘণ্টা বাজল। নজরুল ইসলাম নিজে জানেননি যে তিনি নতুন যুগ এগিয়ে আনছেন। তার রচনায় সামাজিক ও রাজনৈতিক বিদ্রোহ আছে, কিন্তু সাহিত্যিক বিদ্রোহ নেই। যদি তিনি ভাগ্যগুণী গীতকার এবং সুরকার না হতেন এবং যদি পারস্য গজলের অভিনবত্বে তার অবলম্বন না থাকতো, তাহলে রবীন্দ্রনাথ সত্যেন্দ্রনাথেরই আদর্শ মেনে নিয়ে তৃপ্ত থাকতেন তিনি। কিন্তু যে অতৃপ্তি তার নিজের মনে ছিল না, সেটা তিনি সংক্রমিত করে দিলেন অন্যদের মনে। যে প্রক্রিয়া অচেতনভাবে তার মধ্যে শুরু হলো, তা সচেতন স্তরে উঠে আসতে দেরি হলো না। যাকে কল্লোল যুগ বলা হয়, তার প্রধান লক্ষণই বিদ্রোহ, আর সে বিদ্রোহের প্রধান লক্ষ্যই রবীন্দ্রনাথ। এই প্রথম রবীন্দ্রনাথ বিষয়ে অভাববোধ জেগে উঠল। বন্ধ প্রাচীনের সমালোচনার ক্ষেত্রে নয়, অর্বাচীনের সৃষ্টির ক্ষেত্রেই। মনে হলো তার কাব্যে বাস্তবের ঘনিষ্ঠতা নেই, সংরাগের তীব্রতা নেই, নেই জীবনের জ্বালা যন্ত্রণার চিহ্ন। মনে হলো তার জীবন দর্শনে মানুষের অনস্বীকার্য শরীরটাকে তিনি অন্যায়ভাবে উপেক্ষা করে গেছেন। এই বিদ্রোহে আতিশয্য ছিল সন্দেহ নেই, কিছু আবিলতাও ছিল, কিন্তু এর মধ্যে সত্য যেটুকু ছিল তা উত্তরকালের অঙ্গীকরণের দ্বারা প্রমাণ হয়ে গেছে। এর মূল কথাটা আর কিছু নয়, সুখ স্বপ্ন থেকে জেগে ওঠার প্রয়াস, রবীন্দ্রনাথকে সহ্য করার, প্রতিরোধ করার পরিশ্রম। প্রয়োজন ছিল এই বিদ্রোহের বাংলা কবিতার মুক্তির জন্য, নিশ্চয়ই রবীন্দ্রনাথকেও সত্য করে পাবার জন্য। লক্ষ্য করতে হবে, এই আন্দোলনে অগ্রণী ছিলেন সেই সব তরুণ লেখক যারা সবচেয়ে বেশি রবীন্দ্রনাথে আপ্লুত। অন্তত একজন যুবকের কথা আমি জানি যে রাত্রে বিছানায় শুয়ে পাগলের মতো পূর্বী আওড়াতো, আর দিনের বেলায় মন্তব্য লিখত রবীন্দ্রনাথকে আক্রমণ করে। অত্যধিক মধুপানজনিত অগ্নিমান্দ বলে উড়িয়ে দেয়া যাবে না এটাকে, কেননা চিকিৎসাও এরই মধ্যে নিহিত ছিল। ছিল ভারসাম্যের আকাঙ্ক্ষা আর আত্মপ্রকাশের পথের সন্ধান। নিজের কথাটা নিজের মতো করে বলবো, এই ইচ্ছেটা প্রবল হয়ে উঠেছিল সেদিন, আর তার জন্যই তখনকার মতো রবীন্দ্রনাথকে দূরে রাখতে হলো। ফজলি আম ফুরোলে ফজলিতর আম চাইব না, আতাফলের ফরমাস দেব। শেষের কবিতার এই ঠাট্টাকেই তখনকার পক্ষে সত্য বলে ধরা যায়। এর আগের লাইনেই অমিত রায় বলেছে, এ কথা বলবো না যে পরবর্তীদের কাছ থেকে আরও ভালো কিছু চাই, বলবো অন্য কিছু চাই। এটা একেবারেই খাঁটি কথা। কবিতার সঙ্গে কবিতার তুলনা করলে ভালো, আর আরও ভালোর তফাৎটা তেমন জরুরি নয়। সমগ্রভাবে কবির সঙ্গে কবির তুলনাই এই তারতম্যের প্রয়োগের ক্ষেত্রে, অর্থাৎ অন্যান্য বাঙালি কবিদের সঙ্গে রবীন্দ্রনাথের যদিও অপরিমেয় ব্যবধান, তবু যে কোনো ক্ষুদ্র কবির কোনো একটি ভালো কবিতা রবীন্দ্রনাথেরই সমান ভালো হতে পারে, যদি তাতে বৈশিষ্ট্য থাকে চরিত্রের পরিচয়। আর এ বিষয়ে সন্দেহ নেই যে ফজলি আম ফুরোবার পর চালান দেওয়া মান্দ্রাজি আম অথবা আম্রগন্ধি সিরাপের চাইতে ঢের ভালো ঋতুপন্থী প্রকৃতিজাত আতাফল যেমন ভালো, মধুসূদনের পরে বৃত্তসংহারের চাইতে সন্ধ্যা সঙ্গীত। শেষের কবিতায় অমিত রায়ের সাহিত্যিক বক্তৃতাটিতে কল্লোলকালীন আন্দোলনেরই একটি বিবরণ দিয়েছেন রবীন্দ্রনাথ, যদিও পরিহাসের ছলে, আর অবশ্য সাহিত্যের ইতিহাসের একটি সাধারণ নিয়মও লিপিবদ্ধ করেছেন। নিবারণ চক্রবর্তীর ওকালতি ভালোই হয়েছিল, কিন্তু বক্তৃতার পর কবিতাটি
যথেষ্ট পরিমাণে অরাবীন্দ্রিক হলো না বলেই তার মামলা ফেঁসে গেল শেষ পর্যন্ত। অর্থাৎ রবীন্দ্রতর হতে গেলে যে রবীন্দ্রনাথের ভগ্নাংশ মাত্র হতে হয়, এই কথাটা ধরা পড়ল এতদিনে। কল্লোল গোষ্ঠীর লক্ষ্য হয়ে উঠল রবীন্দ্রোত্তর হওয়া। অবশ্য এইভাবে কথাটা বললে ব্যাপারটাকে যেন যান্ত্রিক করে দেখানো হয়, খানিকটা জেদের ভাব ধরা পড়ে। জেদ একেবারেই ছিল না তা নয়, স্রোতের টানে জঞ্জালও কিছু ভেসে এসেছিল, কিন্তু এই বিদ্রোহের স্বচ্ছ রূপটি ফুটে উঠল যখন কল্লোলের ফেনা কেটে যাওয়ার পরে চিন্তায় স্থিতি লাভের চেষ্টা দেখা দিল। সুধীন্দ্রনাথ দত্তের পরিচয় আর কবিতা পত্রিকায় নবীনতর কবিদের স্বাক্ষর পড়ল একে একে। সুধীন্দ্রনাথের সমালোচনা হাওয়ার ধোয়া কাটাতে সাহায্য করল। এদিকে নজরুলের চড়া গলার পরে, প্রেমেন্দ্র মিত্রের হার্দ গুণের পরে বাংলা কবিতায় দেখা দিল সংহতি বুদ্ধি ঘটিত ঘনতা, বিষয় এবং শব্দচয়নে ব্রাত্য ধর্ম, গদ্যপদ্যের মিলন সাধনের সংকেত। বলা বাহুল্য, সাহিত্যের ক্ষেত্রে এই রকম পরিবর্তন কালপ্রবাহী ঘটে থাকে, কিন্তু তার ব্যবহারগত সমস্যার সমাধানে বিভিন্ন কবির ব্যক্তি বৈশিষ্ট্যেরই প্রয়োজন হয়। আর বাঙালি কবির পক্ষে 20 শতকের তৃতীয় এবং চতুর্থ দশকে প্রধানতম সমস্যা ছিলেন রবীন্দ্রনাথ। আমাদের আধুনিক কবিদের মধ্যে পারস্পরিক বৈসাদৃশ্য প্রচুর, কোনো কোনো ক্ষেত্রে দুস্তর। দৃশ্যগন্ধ স্পর্শময় জীবনানন্দ আর মনন প্রধান, অবক্ষয়ে চেতন সুধীন্দ্রনাথ দুই বিপরীত প্রান্তে দাঁড়িয়ে আছেন। আবার এ দুজনের কারোর সঙ্গেই অমিয় চক্রবর্তীর একটুও মিল নেই। তবু যে এই কবিরা সকলে মিলে একই আন্দোলনের অন্তর্ভুত, তার কারণ এরা নানা দিক থেকে নতুনের স্বাদ এনেছেন। এদের মধ্যে সামান্য লক্ষণ এই একটি ধরা পড়ে যে এরা পূর্বপুরুষের বৃত্ত শুধু ভোগ না করে তাকে সাধ্যমতো সুদে বাড়াতেও সচেষ্ট হয়েছেন। এদের লেখায় যে রকমেরই যা কিছু পাওয়া যায়, রবীন্দ্রনাথে ঠিক সে জিনিসটি পাই না। কেমন করে রবীন্দ্রনাথকে এড়াতে পারবো? অবচেতন কখনো বা চেতনমণি, এই চিন্তা কাজ করে গেছে এদের মনে। কোনো কবি জীবনানন্দর মতো রবীন্দ্রনাথকে পাশ কাটিয়ে সরে গেলেন, আবার কেউ কেউ তাকে আত্মস্থ করেই শক্তি পেলেন তার মুখোমুখি দাঁড়াবার। এই সংগ্রামী বলা যায় এটাকে। এরা রসদ পেয়েছিলেন পাশ্চাত্য সাহিত্যের ভাণ্ডার থেকে, পেয়েছিলেন উপকরণ রূপে আধুনিক জীবনের সংশয়, ক্লান্তি, বিতৃষ্ণা। এদের সঙ্গে রবীন্দ্রনাথের সম্বন্ধসূত্র অনুধাবন করলে উৎসুক্যকর ফল পাওয়া যাবে। দেখা যাবে বিষ্ণুদে ব্যঙ্গানুকৃতির তির্যক উপায় সহ্য করে নিলেন রবীন্দ্রনাথকে। দেখা যাবে সুধীন্দ্রনাথ তাঁর জীবনভূক পিশাচ প্রমথর বর্ণনায় রাবেন্দ্রিক বাক্যবিন্যাস প্রকাশ্যভাবেই চালিয়ে দিলেন। আবার অমিয় চক্রবর্তী রবীন্দ্রনাথেরই জগতের অধিবাসী হয়েও তার মধ্যে বিস্ময় আনলেন প্রকরণগত বৈচিত্র্যে, আর কাব্যের মধ্যে নানা রকম গদ্য বিষয়ের আমদানি করে। অর্থাৎ এরা রবীন্দ্রনাথের মোহন রূপে ভুলে থাকলেন না, তাকে কাজে লাগাতে শিখলেন, সার্থক করলেন তার প্রভাব বাংলা কবিতার পরবর্তী ধারায়। বেলা যে পড়ে এলো জলকে চলো, এর বদলে গলির মোড়ে বেলা যে পড়ে এলো, আর কলসি লয়ে কাঁখে পথ সে বাঁকার বদলে কলসি কাঁখে চলছি মৃদু তালে। এই রকম আক্ষরিক অনুকরণই উপায় একটি উৎকৃষ্ট এবং মৌলিক কবিতা লেখা সুভাষ মুখোপাধ্যায়ের পক্ষে সম্ভব হয়েছিল। এদের উদাহরণ সামনে ছিল বলেই। 10 বছর আগে এরকমটি হতেই পারত না। সত্যেন্দ্র গোষ্ঠী রবীন্দ্রনাথের প্রতিধ্বনি করতেন নিজেরা তা না জেনে, সেইটি মারাত্মক হয়েছিল তাদের পক্ষে। আর এই কবিরা সম্পূর্ণরূপে জানেন রবীন্দ্রনাথের কাছে কত ঋণী এরা, আর সে কথা পাঠককে জানতে দিতেও সংকোচ করেন না। কখনো কখনো আস্ত আস্ত লাইন তুলে দেন আপন পরিকল্পনার সঙ্গে মিলিয়ে। এই নিষ্কুণ্ঠতা, এই জোরালো সাহস, এটাই এদের আত্মবিশ্বাসের স্বাবলম্বিতার প্রমাণ। ভাবিকালে এদের রচনা যেরকমভাবেই কীটদ্রষ্ট হোক না, এরা ইতিহাসে শ্রদ্ধেয় হবেন। অন্তত এই কারণে যে বাংলা কবিতার একটি সংকটের সময় এরা এই মৌল সত্যের পুনরুদ্ধার করেছিলেন যে সত্যশিব সুন্দরকে গুরুর হাত থেকে
তৈরি অবস্থায় পাওয়া যায় না, তাকে জীবন দিয়ে সন্ধান করতে হয় এবং কাব্যকলাও উত্তরাধিকার সূত্রে লভ্য নয়, আপন শ্রমে উপার্জনীয়। নজরুল ইসলাম থেকে সুভাষ মুখোপাধ্যায়, দুই মহাযুদ্ধের মধ্যবর্তী অবকাশ, এই 20 বছরে বাংলা কবিতার রবীন্দ্রাশ্রিত নাবালক দশার অবসান হলো। এরপরে যারা এসেছেন এবং আরও পরে যারা আসবেন, রবীন্দ্রনাথ থেকে আর কোনো ভয় থাকলো না তাদের। সে ফাঁড়া পূর্বোক্ত কবিরা কাটিয়ে দিয়েছেন। অবশ্য অন্যান্য দুটো একটা বিপদ ইতিমধ্যে দেখা দিয়েছে, যেমন জীবনান্দর পাক কিংবা বিষ্ণুদের বা অন্য কারো আবর্ত, যা থেকে চেষ্টা করেও বেরোতে পারছেন না আজকের দিনের নবাগতরা। এতে অবাক হবার বা মন খারাপ করার কিছু নেই। এই রকমই হয়ে এসেছে চিরকাল। পুনরাবৃত্তির অভ্যাসের চাপেই পুরনোর খোসা ফেটে যায়, ভিতর থেকে নতুন বীজ ছড়িয়ে পড়ে। নতুন যারা কবিতা লিখছেন আজকাল, তারা অনেকেই দেখছি প্রথম থেকেই টেকনিক নিয়ে বড্ড বেশি ব্যস্ত। সেটা কোথা থেকে এসেছে তা আমি জানি, যথাসময়ে তার সমর্থনও করেছি, কিন্তু এখন সেটাকে দুর্লক্ষণ বলে মনে না করে পারি না। চোরাবালি কিংবা খসড়া লেখার সময় যেসব কৌশল ছিল প্রয়োজনীয়, আজকের দিনে অনেকটাই তার মুদ্রাদোষে দাঁড়িয়ে যাচ্ছে। আর তাছাড়া যখন ভঙ্গি নিয়ে অত্যধিক দুশ্চিন্তা দেখা যায়, যেমন চলতিকালের ইংরেজ মার্কিন কাব্যে, তখনই বুঝতে হয় মনের দিক থেকে দেওলে হতে দেরি নেই। আমি কথা বলে কলাসিদ্ধির প্রাধান্য কমাতে চাচ্ছি না, কিন্তু কলা কৌশলকে পুরো পাওনা মিটিয়ে দেবার পরেও এই কথাটি বলতে বাকি থাকে যে কবিতা লেখা হয় স্বরব্যঞ্জনের চাতুরি দেখাতে নয়, কিছু বলবারই জন্য। আর সেই বক্তব্য যেখানে যত বড়, যত স্বচ্ছন্দ তার প্রকাশ, প্রকরণগত কৃতিত্ব সেখানেই তত বেশি পাওয়া যায়। মনে হয় এখন বাংলা কবিতায় নতুন করে স্বাচ্ছন্দ্য সাধনার সময় এসেছে, প্রয়োজন হয়েছে স্বতঃস্ফূর্তিকে ফিরে পাবার। আর এইখানে রবীন্দ্রনাথ সহায় হতে পারেন, এ কথাটি বলতে গিয়েও থেমে গেলুম। যেহেতু আদি উৎস বিষয়ে কোনো পরামর্শ নিষ্প্রয়োজন, রবীন্দ্রনাথের প্রভাবের কথাটা আজকের দিনে যে আর না তুললেও চলে, সেটাই বাংলা কবিতার পরিণতির চিহ্ন এবং রবীন্দ্রনাথেরও ভক্তিবন্ধন থেকে পরিত্রাণের প্রমাণ। বাংলা সাহিত্যে আদিগন্ত ব্যাপ্ত হয়ে আছেন তিনি, বাংলা ভাষার রক্তে মাংসে মিশে আছেন। তার কাছে ঋণী হবার জন্য এমনকি তাকে অধ্যয়নেরও আর প্রয়োজন নেই তেমন। সেই ঋণ স্বতঃসিদ্ধ বলেই ধরা যেতে পারে, শুধু আজকের দিনের নয়, যুগে যুগে বাংলা ভাষার যে কোনো লেখকেরই পক্ষে। আর যেখানে প্রত্যক্ষভাবে ঘনিষ্ঠ পরিচয় ঘটে যাবে, সেখানেও সুখের বিষয়, সম্মোহনের আশঙ্কার নেই। রবীন্দ্রনাথের উপযোগিতা, ব্যবহার্যতা ক্রমশই বিস্তৃত হয়, বিচিত্র হয়ে প্রকাশ পাবে বাংলা সাহিত্যে। তারই ভিত্তির উপর বেড়ে উঠতে হবে আগামীকালের বাঙালি কবিকে। এইখানে বাংলা কবিতার বিবর্তনের পরবর্তী ধাপেরও ইঙ্গিত আছে।